আমার যা যদি আমার থেকে বয়সে বড় হয় বা সম্পর্কেও বড় হয়, তাহলে আমার জায়ের ছেলের থেকে আমার মেয়ে কিভাবে বড় হলো? আমার কি আগে বিয়ে হয়েছে, নাকি আমার যা আমার থেকে পরে কনসিভ করেছে? আর সবটাই এই ভিডিওতে বলবো। সো হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবার স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো রবিবার, এখন ঘড়ির কাঁটায় সকালে 6:10-15 মতো বাজবে। এখন থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজকে উঠেছি সকাল 5:10-15 মতো বাজবে, ওই রকম টাইমে। উঠে পরে সবার প্রথমে আমি ভয়েস ওভারের কাজটা সেরে নিয়েছি। ভয়েস ওভারের কাজটা দিয়ে বাথরুম যেয়ে একেবারে কাচাকুচি করে নিয়ে চলে এসেছি। কাচাকুচিটা করে এসেছি, এসে পরেই দেখলাম যে আমার সোনামাটাও এইদিকে উঠে পড়েছে। ওইদিকে আবির খেপা সোনামাকে নিয়ে রয়েছে। ভাবলাম যে এই কটা জিনিস মিলে দিই, তারপরে সোনামাকে নেব। কারণ আকাশের যা অবস্থা, এখনই যদি বৃষ্টি নামিয়ে দেয় এগুলো আর মিলতেই পাবো না, আর ঘরের মধ্যে আবারও মিলতে হবে। এখন ঘড়ির কাঁটায় 8:30 মতো বাজবে। এই মুহূর্তে আমি খামারেতে এসেছি কটা কাঠ নেওয়ার জন্য। এখন তো বর্ষা নেমে গিয়েছে, আর এই কাঠগুলো বিশেষ করে বর্ষাকালের জন্যই আমাদের সঞ্চয় করে রাখা হয়েছিল। আবার কিছুদিন আগে বেশ অনেকগুলো জ্বালানি করে দিয়েছিল, তবে আজকে কিন্তু একটা জ্বালানিও নেই বাড়িতে। তো সেই কারণে ভাবলাম 3টে থেকে 4টে মতো নিয়ে যাই আজকের কাজ জ্বালানোর মতো, তারপরে না হয় বাবা নিয়ে যাবে। আর এখন মাঠের চারিদিকে তাকালে শুধু জল আর জল, চারিদিকে শুধু জল আর কাদা, আর কিচ্ছু নেই। এদিকে কাঠের গাদার থেকে কাঠগুলো বার করতে একটু তো ভয় লাগছিল, কারণ বর্ষাকালে কোথায় যে কি থাকবে বলা তো যাবে না। সেই কারণে বিশেষ করে একটু সাবধানে কাঠগুলো নিচ্ছিলাম, যাতে কোনো কিছু থাকলেও অসুবিধা না হয়। আর একটা একটা কাঠ বার করে তারপরেই কিন্তু আমি কাঁদাতে নিচ্ছিলাম। তো যাই হোক, চলুন, এইদিকে আমার কাঠ নেওয়া হয়ে গিয়েছে। একেবারেই কাঠের কাছেই রেখে দেবো, আর বাইরে রাখবো না, কারণ বাইরে রাখলে যদি দরকার না হয় আবার ওইখানেই রাখতে হবে। তো সেই কারণে ওই জায়গাতেই রেখে দিই, একটা মতো কাঠ নিয়ে যাব। কারণ ওইদিকে ভাতটা হচ্ছে, আমি যখন গিয়েছিলাম দেখলাম যে ভাতের জ্বালানিটা একদমই জ্বলেনি। হয়তো আমি যাওয়ার পরে দিদিভাই আরও টুকরো টুকরো যে কাঠগুলো রয়েছে ওগুলো দিয়েছিল, তো দেখলাম যে না, বেশ ভালো মতনই জ্বলছে। সেই কারণে এই মুহূর্তে আর কাঠটা দিলাম না। দাঁড়ান দেখি ভাতটা কতটা দেরি রয়েছে, যদি হয়ে যায় তাহলে নামিয়ে দেবো, আর যদি না হয় তাহলে এখন আর নামাবো না, একটু পরেই না হয় নামিয়ে দেবো। ভাতটা কিন্তু খুব একটা দেরি নেই, আর 5 মিনিট পরেই কিন্তু ভাতটা নামিয়ে দেবো। ওইদিকে ভাতটা দেখে পরে ঠাকুমার কাছে গিয়েছিলাম কটা সবজি বানানোর জন্য, তারপরে এসে পরে এই মুহূর্তে ভাতটা নামিয়ে দিয়েছি। এই মুহূর্তে চাপাচ্ছি ভেন্ডির টক। তার জন্য তেলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পরে 5 ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। ওইটাকে ভালো করে ভেজে পরে ভেন্ডিটা দিয়ে দিলাম। ভেন্ডিটা দেওয়ার পরে অল্প পরিমাণে নুন আর অল্প পরিমাণে হলুদ দিয়ে পরে এবারে ভালো করে নাড়াচাড়া করব। ভেন্ডিগুলো কিন্তু ঢাকা চাপা দিয়ে একটু ভেজে নেবো, তারপরে কিন্তু টকটা করব। আজকে সবজির মধ্যে হবে ভেন্ডির টক, লাউ সয়াবিন আর আলু মুসুরি। তো ভেন্ডির টকটাই সবার প্রথম চাপিয়ে দিচ্ছি, কারণ ওইদিকে আলু মুসুরিটা করবো প্রেশার কুকারে। লাউটা এখনও বানানো সম্পূর্ণ হয়নি ঠাকুমার, তো সেই কারণে ভাবলাম ততক্ষণকে ভেন্ডির টকটা বসিয়ে দিই। ভেন্ডির টকটা করতে করতে ওইদিকে ঠাকুমার লাউ কাটাটা হয়ে যাবে। যাই হোক, ঢাকা চাপা দিয়ে কিন্তু বেশ ভালো করে ভেন্ডিটা ভেজে নিয়েছি। ওইদিকে তো তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, এই মুহূর্তে তেঁতুলের পাল্পটা বার করে সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপরে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে কোনো টক বলুন না কেন, নুন ঝাল মিষ্টি সব কিছু যদি ঠিকঠাক হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর পরিমাণ মতো দিয়ে দিলাম 1 মুঠো মতো চিনি। যাই হোক, এই মুহূর্তে কিন্তু আমার টকটা বেশ ভালো মতনই হয়ে এসেছে। জলটা দেওয়ার পর মিনিমাম 3 থেকে 4 মিনিট মতো আমি কিন্তু ফুটিয়েছিলাম হালকা আছে। ভীষণ জোর আঁচ দেওয়া চলবে না, হালকা আছে ফুটলে ভেন্ডির মধ্যে যে তেঁতুলের পাল্পটার রসটা রয়েছে ওইটা বেশ ভালো মতো ঢুকবে, আর স্বাদও আসবে বেশ ভালো মতো। যারা ভেন্ডি খেতে পছন্দ না করেন তারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। কোথায় আসছি আমরা? কোথায় আসছি? কোন দিকে যাবো বলো? কোন দিকে? ওই দিকে? মামাম এসেছে? এসেছে মামাম? মামামের সাথে দেখা করতে যাচ্ছ? হ্যাঁ, কি গো, মামামের সাথে দেখা করতে যাচ্ছ? এসেছে মাম্মু? এসেছে? চলো দেখি না এসেছে নাকি। হ্যাঁ, যাবে ওইদিকে? আজকে অবশেষে আমার মায়ের বাড়ি এসেছি। ওই 9টা 9:30 মতো বাজবে, ওই রকম টাইমে বাড়ি ঢুকেছে। তবে এসের থেকেই আর মাদের সাথে দেখা করতে যাওয়া হয়নি। ভেবেছিলাম যে একেবারে বিকালে যাব, তবে সোনামা প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল, তো সেই কারণে বিশেষ করে নিয়ে এলাম। কারণ বাড়িতে এখনও পর্যন্ত বেশ অনেক কাজ রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে এখন আর আসবো না, কাজ বাজ সেরে বিকালে আসবো। তো সেটা তো আর হবে না, আমার সোনামা যখন বলেছে ওর মামামের সাথে আমাকে দেখা করাতে নিয়ে আসতেই হবে। কান্না করছিল এখানকে আসার জন্য। প্রথমে ঝুঁকলিল ওর ভাই ডাক্তার দেখাতে গেল বলে, দিয়ে আবার কান্না করছে এখানকে আসার জন্য। এবারে লজ্জাটা দেখো।
মা তো আমাকে প্রত্যেক দিন ফোন করতো আর বলতো যে সোনামায়ের জন্য আমার এতটাই মন খারাপ লাগছে, আর সোনামাকে পেয়ে মা যে কতটা পরিমাণে খুশি হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন। আর দাঁড়ান আর একটা জিনিস আপনাদেরকে দেখাই। মা গিয়েছিল পঞ্চমী মেলার উদ্দেশ্যে, তবে ঠাকুমার যেহেতু শরীরটা খারাপ হয়ে গিয়েছিল তো সেই কারণে বিশেষ করে আসতে দেরি হয়ে গিয়েছিল। ওই পঞ্চমীর মেলার থেকেই মা আমার জন্য আর সোনামায়ের জন্য কিছু জিনিস এনেছে। এই সব কটা জিনিস কিন্তু মা কিনেনি, এই সব কটা জিনিস দিদিভাই কিনে দিয়েছে। মা শুধুমাত্র আমার জন্য ওই যে ঘোড়ার ছবিটা রয়েছে আর এই দু সাইডে ফুলদানি রয়েছে, এই তিনটে জিনিসই কিনেছে। তবে বাদবাকি জিনিসগুলো কিন্তু বর্দি ভাই সব কটা জিনিস কিনে দিয়েছে। আমি বর্দি ভাইকে বলেইছিলাম যে সোনামায়ের জন্য যদি কিছু কিনিস এরপরে গার্ডার আর ক্লিপ কিনবি, কারণ সোনামা কিছুদিন হলো এই চুল আঁটতে ভীষণ পরিমাণে পছন্দ করছে। এখন ঘড়ির কাটাই 12:10-15 মতো বাজছে। এই মুহূর্তে মায়ের বাড়ি থেকে এলাম, দেখালাম তো যে মা কী কী এনেছে না এনেছে। আর সোনামা তো আজকে মায়ের বাড়িতে লাঞ্চটা সেরে চলে এসেছে। ঠাকুমা মুড়ি খাচ্ছিলো, ঠাকুমার সাথে মুড়ি খেয়ে নিয়েছে, আবার একটা কলা পাকা খেয়ে নিয়েছে গোটা, আজকে নিজেই খেয়ে নিয়েছে। বেশ অনেক দিন হলো কলা পাকাটা দিইনি ঠান্ডা লাগার কারণে, তো সেই কারণে মনে হয় আজকে বেশ ভালো লেগেছে, সেই কারণে হয়তো খেয়ে নিয়েছে। তো যাই হোক, কালকে তো দেখিয়েছিলাম যে দুটো শাড়ি আর দুটো ব্লাউজ এনেছিলাম, তবে তার মধ্যে একটা শাড়ি আর একটা ব্লাউজ খুব একটা বেশ পছন্দ হয়নি, তো ওইটাই একটু চেঞ্জ করে এনেছি। ভাবলাম ওইটাই আপনার সাথে একটু শেয়ার করি। সব কিছু যখন আপনার সাথে শেয়ার করি, এই ছোট ছোট ব্যাপারগুলোই কেননা আপনাদের সাথে শেয়ার করবো। তো এই যে, তবে একটা মানে আপনারা হয়তো অনেকেই বলবেন বা এটা আমারও মনে হচ্ছে যে একই শাড়ি হয়ে গিয়েছে দুটো, তবে কালারটা আলাদা। এই যে দুটো প্রিন্টই একই, মানে একদম সব কিছু এক। প্রিন্টগুলো হয়তো একটু আলাদা, একই কিছুটা একই। এই যে দেখুন, একদম একই বলতে গেলেই চলে, তবে কালারটা আলাদা। এই শাড়িটা তো কালকে দেখিয়ে দিয়েছি, এটা আর দেখানোর কিছু নেই। আর আজকে সকালে এক্সচেঞ্জ করে এটা নিয়ে এলাম, কারণ আজকে বললো যে সকাল 8টার মধ্যে বেরিয়ে যাবে, তো সেই কারণে আমি 7টা 7:30টার সময় গিয়েছিলাম পিসুমণিটার কাছকে, দিয়ে আবার পাল্টিয়ে নিয়ে এলাম। এই যে এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম সে লালে হলুদে। এই যে দেখুন, মানে আমার দুটো শাড়ি ভীষণই ভালো লাগছে, তবে ওই যে একই ডিজাইনটা হয়ে গেছে সেই কারণে কেমন একটু লাগছে। তো ঘরে পরবো, কোনো ব্যাপার না। তো দুটো শাড়ি কিন্তু আমার 250 করে 500 টাকা নিয়েছে। শাড়িগুলো যে ভীষণ পাতলা তা কিন্তু নয়, বেশ মোটা, আর পরে কিন্তু ভীষণ আরাম, একদম নরম কাপড়টা, যে মলমল যে শাড়িগুলো হয় না ওই রকম শাড়িগুলো। আর কালকে তো এই ব্লাউজটা নিয়েছিলাম, এই ব্লাউজটা ওই শাড়িটার সাথে পরার জন্য নিয়েছিলাম, যে গোলাপি কালারের শাড়ি। পাড়টা একটু মানে সে বয়স্ক বয়স্ক ভাব লাগছিলো, তো সেই কারণে ওইটা চেঞ্জ করে এটা নিয়েছি। এই যে এইটার সাথে একদম পুরো ম্যাচিং হয়ে গিয়েছে, তো সেই কারণে বিশেষ করে এই শাড়িটা নিলাম, যেহেতু এই ব্লাউজটা নিয়েছিলাম। এইটার সাথে এটা ম্যাচিং করে নিয়েছি, এইটার সাথে এইটা ম্যাচিং করে নিয়েছি। ম্যাচিং হয়েছে তো আপনারা জানাবেন কিন্তু। এটার সাথে তো একটা সবুজ কালারের মানে সিম্পল ব্লাউজ নিয়েছিলাম, তবে সিম্পল ব্লাউজটা বিশেষ করে বরমশাইয়ের পছন্দ নয়। বরমশাই বলেছে যে না, সিম্পল ব্লাউজ নেবে না, সিম্পলটা ব্যাক করে করে কিছু একটা ডিজাইনের ব্লাউজ আনবে। তবে সবুজের মানে সবুজ কালারের কোনো রকম ডিজাইন ব্লাউজ ছিল না, তো পিসুমণি বললো এই নীল কালারটা কিন্তু চট করে উঠবে না। আমি কালার ওঠার জন্যই বিশেষ করে নীলটা নিচ্ছিলাম না, কারণ নীল কালারের যে কোনো জিনিস কিন্তু ভীষণই রং, কারণে বিশেষ করে নিচ্ছিলাম না। তবে এইটা কিন্তু নেভি ব্লু কালার, এটা কিন্তু একদম পিওর নীলটা নয়। আর এই শাড়িটার সাথে বেশ ম্যাচিংও হচ্ছে, এই যে দেখুন। তো সেই কারণে বিশেষ করে এটা নিয়েছি। কেমন হয়েছে এই দুটো শাড়ি আর ব্লাউজ আশা করছি কমেন্ট করে জানাবেন। আমার তো বেশ ভালো লাগছে, মানে এত কম দামের মধ্যে এর থেকে ভালো জিনিস আর পাওয়া যাবে না। দুটো শাড়ি নিয়েছে 250 করে, আর এই যে ব্লাউজটা রয়েছে এটা নিয়েছে 80 টাকা, আর এই ব্লাউজটা নিয়েছে 60 টাকা। এই যে ব্লাউজটার আমি গ্লাস হাত খুঁজছিলাম, তবে গ্লাস হাত পেলাম নি, ছোটো হাতে বটে, ভীষণ ছোট নয়, এই যে এতটা পর্যন্ত হবে। আর এটা গ্লাস হাতা পেয়েছি, এটা গ্লাস হাতায় বলে কিন্তু একটু দামটা বেশি। আমার গ্লাস হাতে ব্লাউজ পরতে বেশি ভালো লাগে ছোটো হাতার থেকে। তো যাই হোক, দুটো শাড়ি আর দুটো ব্লাউজ কিন্তু আমি মনের মতো পেয়ে গিয়েছি। আমার তো বেশ ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, চলুন টাটা। এরপরে সোনামাকে ঘুম পাড়াবো আর আমিও একটু ঘুমাবো, আবার উঠে পড়ে আপনার সাথে দেখা হচ্ছে। ঘড়ির কাঁটায় বিকাল ওই 5:30টার মতো বাজবে। এই মুহূর্তে কিন্তু বিকালের কাজ বাজ সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে যেহেতু মা এসেছে, মায়ের কাছে সোনামাকে দিয়ে এসেছি,
বেশ কিছুদিন ধরেই ভাবছি সোনামায়ের যে খেলনাপাতির জায়গাটা রয়েছে শোকেসের উপরে, এই জায়গাটা বাগাবো। এই জায়গাটা মিনিমাম 7 থেকে 8 দিন বাদ বাগাতে পারলেই হচ্ছে, কারণ যতটা পরিমাণে ধুলো হয় তার থেকে বেশি হয় ঝুল। এই খেলনাপাতিটা এতটা পরিমাণে ঝুল হয় কি আর বলবো। আর এই ঝুল খেলনাপাতিগুলো যদি সোনামাকে সোনা পাপাকে দুজনকেই দিই, তাহলে তো ওরা যদি মুখে বা হাতে লাড়ে ওদের নিজেদের তো শরীর খারাপ করবে। তো সেই কারণে আমি সপ্তাহে একবার হলেও এই খেলনাপাতি জায়গাটা পরিষ্কার করার চেষ্টা করি। সবার প্রথম তো খেলনাপাতিগুলো নামিয়ে দিয়েছি, আর এই যে দেখুন উপরে কতটা পরিমাণে ঝুল আর ধুলোর পরিমাণটা রয়েছে। যাই হোক চলুন এইটাও এবারে ভালো করে পরিষ্কার করে নেবো। আজকে এই জায়গাটা ক্লিনিং করতে করতে একটা দিদিভাইয়ের কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। লীলা কুন্ডু বলে এক দিদিভাই কমেন্ট করেছেন, তোমার যা যদি তোমার থেকে বড় হয় তাহলে তোমার মেয়ে কিভাবে বড় হলো। কমেন্টে যদি ভিডিওর মাধ্যমে বলো তাহলে আমি খুশি হব। তো সেই কারণে আমি বিশেষ করে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এটা অনেক জনাকারী প্রশ্ন আসবেই, এটা স্বাভাবিক যে আমার যা যদি আমার থেকে বড় হয় তাহলে আমার মেয়ে কিভাবে সোনা পাপার থেকে বড় হতে পারে। আপনারা তো কম বেশি অনেকেই জানেন যে আমার আর সোনামায়ের পাপা লাভ ম্যারেজ, তো সেই কারণে আমাদের আগেই বিয়ে হয়েছে আমার ভাসুরের থেকে। আমাদের বিয়ে হয়েছে 2022-এ, আর দিদিভাই দাদা ভাইয়ের বিয়ে হয়েছিল 2023-এ। মানে ওদের বিবাহিত জীবনের 1 বছর আগে কিন্তু আমাদের বিয়ে হয়েছে। দাদা ভাইয়ের আর দিদি ভাইয়ের যখন বিয়ে হয়েছিল তখন অলরেডি সোনামা আমার মধ্যে চলে এসেছিল। সেই কারণেই বিশেষ করে সম্পর্ক তুলনাতে আমার সোনামাটা বড়। আশা করছি আপনার কমেন্টের রিপ্লাই আমি দিতে পারলাম। যাই হোক, ওইদিকে শোকেসটার উপরে যে কাগজটা পেতে রাখি ওইটাও ভালো করে পরিষ্কার করে পেতে দিয়েছি। আর এদিকে খেলনাপাতিগুলো বেশ ভালো করে পরিষ্কার করে পরে কিন্তু একদম জায়গা জায়গা মতো রেখে দেবো। ভেবেছিলাম যে এগুলো সব কটায় সার্ফের গুঁড়ি দিয়ে ধুয়ে দেবো, তবে এখন যা ওয়েদার, এখন সকালে কোনো বিশ্বাস নেই, তো সেই কারণে একেবারেই ওই হালকা জলকানি করে কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, যাতে খেলনাপাতিগুলোর মধ্যে কোনো রকম জলও না থাকে আর কোনো রকম ঝুল ধুলো কোনো কিছুই না থাকে। তো সেই কারণে বিশেষ করে এই পরামর্শটাই নিয়েছি। এই যে বড় পুতুলটা রয়েছে যেটা ওর বড় জেঠু এনে দিয়েছিল, ওইটা তো কিছুদিন আগে পর্যন্ত এই সামনেটিতেই রাখছিলাম, তবে সামনেটিতে রাখলে না এই খেলনাপাতিগুলো ঢাকা যাচ্ছিল, সেই কারণে ওইটা পেছন দিকে করে দিয়েছি। ওইটাও দেখা যাচ্ছে আর এগুলো দেখা যাচ্ছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। যাই হোক, সোনামায়ের এই খেলনাপাতি বাগানোটা কেমন লাগলো আশা করছি আপনারা কমেন্ট করে জানাবেন। আর আমার এই রুমের মধ্যে এই সোনামায়ের এই খেলনাপাতি বাগানোর জায়গাটা আর আমার বেডটা, এই দুটো জায়গা বাগিয়ে কী যে শান্তি লাগিয়ে বলে বোঝানোর নয়। তো যাই হোক চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।